1962 চীন ভারতের উপর এক অ্যাটমিক এক্সপেরিমেন্ট। এবার কথা হলো, প্রশ্ন হলো কোথায় করে? আমাদের উত্তরাখণ্ড রাজ্যে একটি পর্বত রয়েছে যার নাম নন্দা দেবী। এই নন্দা দেবী পর্বতটি আমাদের উত্তরে হিমালয় পর্বতের অংশ। সেই নন্দা দেবীর উপর অ্যাটমিক এক্সপেরিমেন্ট করে। এবার প্রশ্ন হলো চীন হঠাৎ এই কাজ কেন করে এবং কেন করলো? চীনের প্রধান কাজ হলো যে সব দেশের উপর কবজা কায়েল করা বা সব দেশকে অধিকার করা। চীন ঠিক সেভাবেই ভারতকে নানানভাবে আষ্টে পিষ্টে বাঁধার বারবারই চেষ্টা করে, কিন্তু ভারতের ভৌগোলিক পরিস্থিতি এত সুন্দর থাকার কারণ উত্তরে এই বিশাল হিমালয় পর্বত রয়েছে, যার কারণে এই চীন মহাশয় এই হিমালয় পর্বতকে টপকে আমাদের দিকে আসতে পারে না। তাই আমরা বলতেই পারি একদম প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে কে? হিমালয় পর্বত, যে সব দিক থেকে বাঁচাচ্ছে। এবার প্রশ্ন আসবে, ম্যাম সব দিক থেকে কিভাবে বাঁচাচ্ছে? কারণ এই দিকে রয়েছে সাইবেরিয়ান চিলি হাওয়া, যেটা ভারতে যদি এন্ট্রি করতো আমরা সবাই কাঁপাকাঁপি করতাম ঠান্ডায়। এবার এই হিমালয় পর্বত থাকার কারণে যেটা ভারতে এন্ট্রি করতে পারছে না। দেখো আরো কত সুবিধা রয়েছে। আমাদের ভারতের যে মৌসুমী বায়ু রয়েছে তারা ধাক্কা খেয়ে কোথায় ধাক্কা খাচ্ছে? হিমালয়ে বড় বড় পর্বতে ধাক্কা খাচ্ছে। ধাক্কা খেয়ে ভারতের মধ্যেই বৃষ্টি ঘটাচ্ছে, যার ফলে কি হচ্ছে? আমরা ভারতকে বলতে পারি সুজলা সুফলা শস্য শ্যামলা। আর এই যে বড় বড় পাহাড়, এখানে এই বড় বড় পাহাড় থাকার কারণে কি হচ্ছে? অনেক উঁচু উঁচু পাহাড়, তো সেখানে মাইনাস টেম্পারেচার হয়ে যায়, যার ফলে বড় বড় হিমানি দেখতে পাই। হিমানি মানে বরফের বিশাল বিশাল চাই। সেখান থেকে জল গলে গলে বিভিন্ন নদীর সৃষ্টি হচ্ছে। যেমন যদি তোমাকে বলি গঙ্গা নদী, যমুনা নদী, ব্রহ্মপুত্র, সিন্ধু, এই বড় বড় নদীর উৎপত্তি হচ্ছে। সেই বড় বড় নদীগুলো কি হচ্ছে? আমাদের জীবনযাপনে খুব সুন্দরভাবে অগ্রণী ভূমিকা পালন করছে। তো আজকের ক্লাসে আমরা এই হিমালয় পর্বত নিয়ে আলোচনা করব এবং চাকরির পরীক্ষায় এই জায়গা থেকে যে যে পয়েন্টগুলো থেকে প্রশ্ন দেয় সেগুলো সব কভার করব। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। দেখো, তুমি যদি ভারতের ভৌগোলিক বিস্তার দেখো তাহলেই দেখতে পারবে ভারতের একেবারে উত্তর দিকে কি রয়েছে? এই যে বিশাল বড় কি হিমালয় পর্বতের অবস্থান রয়েছে। তুমি শুনলে একটু অবাক হবে, এই যে হিমালয় পর্বতকে দেখছো, এই পর্বত তো নাম শুনছো, এগুলো এক একটা রেঞ্জ বা এগুলো এক একটা শ্রেণী। এবার অনেকেই বলবে ম্যাম শ্রেণী বা রেঞ্জ কি? দেখো, আমরা শুনেছি 1 ক্লাস নাম্বার শ্রেণী, তৃতীয় ক্লাস শ্রেণী, আমরা এরকম পড়েছি। তো শ্রেণী কি? তৃতীয়, মানে ওই শ্রেণী তৃতীয়র মধ্যে প্রচুর ছাত্রছাত্রীদের বসবাস থাকে বা প্রচুর ছাত্রছাত্রী ক্লাসে থাকে ওই তৃতীয় শ্রেণীতে। ঠিক সেরকম এই শ্রেণী বা রেঞ্জগুলোতে প্রচুর পর্বত রয়েছে। মানে যদি তোমাকে বলি এই যে পুরো হিমালয় পর্বত, এখানে এক একটা করে রেঞ্জ বা এক একটা করে ধাপ রয়েছে, সেই ধাপেও আবার প্রচুর 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 পর্বত রয়েছে। এই একটু ম্যাপের সাহায্যে আরো সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে চীন রয়েছে আর ঠিক এই জায়গায় বিশাল হিমালয় পর্বতের অবস্থান রয়েছে। এবার এই হিমালয় পর্বতকে যদি জানতে হয় তাহলে ভূগোলবিদরা বলে দুভাগে ভাগ করে নিলে খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। তাহলে কি কি ভাগ? একটা হচ্ছে কাল অনুসারে, কালের ভিত্তিতে আমরা একটা ভাগে ভাগ করতে পারি, আর আরেকটা ভাগ হচ্ছে নদীর ভিত্তিতে। এবার অনেকের মনে প্রশ্ন আসবে, ম্যাম নদীর ভিত্তিতে কেন? দেখো, এই যে বললাম অনেক হাই উপরে রয়েছে, এবার উপরে থাকায় কি হচ্ছে? টেম্পারেচার অনেক কমে যাচ্ছে, মাইনাসে চলে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে? সমস্ত পাহাড়গুলোর উপরে বরফের চাই জমে যাচ্ছে। এবার ওই চাই থেকে তো নদী গলে গলে আসছে, নদী আপন বেগে পাগল পাড়া, নদী পাগলের মতো বয়ে যাচ্ছে। এবার সেই নদীর ভিত্তিতেও কি হচ্ছে? ভূগোলবিদেরা ভাগ করেছে এই হিমালয়কে। তাহলে হিমালয়কে আমরা খুব সুন্দরভাবে দুটো ভাগ পেলাম, একটা হচ্ছে কাল অনুসারে আর একটা হচ্ছে নদীর ভিত্তিতে ভাগ করলাম। এই কাল অনুসারকে আমরা 4টে পার্টে ভাগ করতে পারি এবং 4টে পার্টেই হিমালয়কে একেবারে ধুয়ে মুছে সাফার করতে পারি। 4টে ভাগ কি কি? দেখো, একটা হচ্ছে ট্রান্স হিমালয়। কিভাবে মনে রাখবে? দেখো, আমরা বলি না, জানিস ওকে চাকরিতে না ট্রান্সফার করে দিয়েছে, মানে ও এখানে ছিল চাকরি করতে করতে ওকে অন্য জায়গায় ট্রান্সফার করেছে। খালি এই ট্রান্সফারটা একটু মনে রাখো, তাহলে খুব সুবিধা হবে। এই ট্রান্স থেকে মনে রাখবে ট্রান্সফার, বোঝাচ্ছি সঙ্গে থেকো, তাহলে আরো ভালো মজা পাবে। দেখো, এরপরে 2
নাম্বার ভাগ কি রয়েছে? মহান হিমালয়। মহান মানে যে বিশাল লম্বা চওড়া, হরলিক্সকে বিশাল লম্বা হয়ে গেছে, মানে তাকে ধরা ছোঁয়ার বাইরে। এই হিমালয়ের যতগুলো 1 2 3 4 করে পর্বত রয়েছে তার মধ্যে মহান হিমালয় সব থেকে মহান। আমি যদি একটু বলি, এই ট্রান্স হিমালয়টা ঠিক এই রকম জায়গায় রয়েছে, মহান হিমালয় ঠিক এই রকম ভাবে রয়েছে, মধ্য হিমালয় সে বেচারা মাঝখানে রয়েছে। এবার মধ্য হিমালয় না এরকম 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 ভাগে ভেঙে গেছে। কেন ভেঙে গেছে সেটাও বলবো। এরপরে কে রয়েছে? শিবালিক। এই হচ্ছে আমাদের হিমালয় পর্বতের 4টে ভাগ। যদি একটু ম্যাপে নিয়ে যাই তাহলে ভালো করে তোমার বুঝতে সুবিধা হবে। এই যে আমাদের হিমালয় পর্বত, এইখানেই এই 4টে ভাগ খুব সুন্দরভাবে সতত অবস্থায় অবস্থান করছে। চলো আরো একটু ভালো করে আমরা বুঝবো। আচ্ছা, তাহলে কি মধ্য হিমালয় এবং শিবালিক, এই যে মহান হিমালয়ের কথা বলছি না, এই মহান হিমালয়ের মধ্যে কে রয়েছে? আমাদের সব থেকে পৃথিবীর সব থেকে বড় পর্বত, যার নাম মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা কত? 8848 মিটার। তার অবস্থান এই মহান হিমালয়ের মধ্যে। মনে রাখবে, বিশ্বের সব থেকে বড় বড় 10টা পর্বত শ্রেণী কোথায় রয়েছে বা পর্বত কোথায় রয়েছে? এই মহান হিমালয়ের মধ্যে রয়েছে। কোথায় রয়েছে? এই মহান হিমালয়ের মধ্যে রয়েছে। চলো এরপরে যদি বলো ম্যাম নদীর ভিত্তিতে কটা ভাগে ভাগ করা যায়, দেখো নদীর ভিত্তিতেও 4 ভাগে ভাগ করা যায়, তবে এই ভাগগুলো করলে এই ভাগগুলো এমনিই হয়ে যায়। আচ্ছা একটু বলে দিই, দেখো প্রথম হচ্ছে কাশ্মীর হিমালয়, তোমরা প্রত্যেকে নোট করতে পারো। দ্বিতীয় আমরা বলতে পারি কুমায়ু হিমালয়, দ্বিতীয় কি? কুমায়ু হিমালয়। 3 নাম্বার কি? নেপাল হিমালয়। এবং 4 নাম্বার হচ্ছে কি? সিকিম হিমালয়। 4 নাম্বার কি? সিকিম হিমালয়। তো এই 4 ভাগে নদীর ভিত্তিতে ভাগা হচ্ছে এবং কাল অনুসারে এই 4 ভাগে ভাগা হচ্ছে। আজকের ক্লাসে এই কাল অনুসারের ভাগগুলোকেই পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করব। তো চলো পরের বিষয়গুলো দেখে নেওয়া যাক। এবার দেখো ম্যাপের থ্রু আমি আরো ডিটেলসে নিয়ে এসেছি। যদি একটু এই দিকে তাকাও, একদম উপরে আমি একটু আগে ট্রান্স হিমালয়ের কথা বলেছি। এই ট্রান্স হিমালয় না ঠিক এই রকম জায়গা জুড়ে কি করছে? অবস্থান করছে। দেখো আরো ভালো করে তুমি দেখতে পারবে 1 2 3 এই 3টে রেঞ্জের মধ্যে কে অবস্থান করছে? আমাদের ট্রান্স হিমালয়। এই ট্রান্স হিমালয়ের মধ্যে আবার আমরা কটা ভাগ পাই? ঠিক কিরকম ভাগ পাই? এই দেখো, এই যদি ভারতের মানচিত্র হয় তাহলে এই উপরে রয়েছে ট্রান্স হিমালয়। এই ট্রান্স হিমালয়ের 4টে শ্রেণী দেখতে পাই। একটা হচ্ছে কারাকুরাম, আমি এখানে কে লিখে দিচ্ছি। আচ্ছা, এরপরে কে রয়েছে? কারাকুরামের পর এরপরে রয়েছে লাদাখ। আচ্ছা, এরপরে কে রয়েছে? জাসকার। এবার অনেকে বলবে ম্যাডাম তাহলে কৈলাস কোথায় গেল? দেখো কৈলাস তো ভারতে নেই, কৈলাস কোথায় গেছে? তিব্বতে রয়েছে। আচ্ছা, তিব্বত কার আন্ডারে? আমরা প্রত্যেকে জানি চীনের আন্ডারে। তাহলে তিব্বত হচ্ছে এখানে। এই তিব্বতেই আমরা মানসরোবর লেক পাই, যেখান থেকে সিন্ধু, ব্রহ্মপুত্র, সতলজ নদীর কি হচ্ছে? উৎপত্তি হচ্ছে। তাহলে কারাকোরাম পেলাম, লাদাখ পেলাম, জাসকার পেলাম, আর এখানে পেলাম কৈলাস। এই যে ট্রান্স হিমালয়ের কথা আমি বলছিলাম, ট্রান্স থেকে বলেছিলাম ট্রান্সফারের কথা মনে রেখো, কাউকে ট্রান্সফার করে দিয়েছে। একটা কথা ভালোভাবে বোঝো, এখানে বিশাল বড় বড় পর্বত, ঠিক আছে, বিশাল বড় মহান পর্বত। তার আগে যদি কোনো পর্বত থাকে তাহলে তুমি কি তাকে দেখতে পারবে? দেখতে পারবে না। মনে হবে এই মহান পর্বতের পিছনে পড়ে গেছে, মানে এ ভদ্রলোক আগে ছিল, একে ট্রান্সফার করে দিয়েছে। ট্রান্স হিমালয় হিমালয়ের সব থেকে পুরনো কিন্তু অংশ, এটা সবার আগে তৈরি হয়েছে, বিষয়গুলো মাথায় রাখবে। আচ্ছা, এরপরে এই যে কারাকুরাম বললাম, এটা একটা কারাকুরাম শ্রেণী। এর মধ্যে প্রচুর পর্বত রয়েছে, যাকে K1, K2, K3, K4, K5, K6 প্রচুর পর্বত রয়েছে, যার মধ্যে থেকে আমরা শুধু K2কেই পড়ব। তবে দুঃখের বিষয় K2 আর ভারতে নেই। সেটা কার আন্ডারে? সেটা পিওকের আন্ডারে, মানে পাক অকুপাইড কাশ্মীরের আন্ডারে। পাকিস্তান কি করেছে? সেটাকে কবজা করে নিয়েছে আমাদের থেকে। চলো এই কারাকোরাম শ্রেণীটাকে নিয়ে একটু আলোচনা করি বা একটু জানি। চলো, এই কারাকোরামকে বলা হয় এশিয়ার মেরুদণ্ড। তোমার মেরুদণ্ড রয়েছে, ঠিক এশিয়ার মেরুদণ্ড কারাকোরামকে বলা হয়। আচ্ছা, এই যে
কেটুর কথা বলছি, কেটুকে না গডউইন অস্টিনও বলা হয়। কেন গডউইন অস্টিন বলা হয় মনে প্রশ্ন আসছে। দেখো, গডউইন অস্টিন এমন এক ব্যক্তি যে সবার প্রথমে ওই পর্বতে চড়েছিল, তাই এই কেটুকে গডউইন অস্টিন বলা হয়। এই গডউইন অস্টিনের উচ্চতা পরীক্ষায় জানতে চাই, আমরা কি বলবো? 8611। এবার পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত কাকে বলা হয়? এই গডউইন অস্টিনকে। তাহলে পৃথিবীর সর্বোচ্চ পর্বতকে মাউন্ট এভারেস্ট, দ্বিতীয় সর্বোচ্চ পর্বতকে কেটু। আমাকে কমেন্ট বক্সে জানাও তৃতীয় সর্বোচ্চ পর্বতের নাম কি, দেখি কজন ঠিক করতে পারো। এই যে বললাম, এই কারাকোরাম পর্বতশ্রেণী কার মধ্যে পড়ে গেছে? পিওকের মধ্যে পড়ে গেছে। আর এই কারাকোরাম পর্বতশ্রেণীর না একটা অপর নাম আছে। অপর নাম কি? গৌরী নন্দা। মনে রাখতে পারো, মা গৌরী মানে শিবের স্ত্রী গৌরী মহাদেবের নামে নিন্দা করছে। আমরা জানি মহাদেব কোথায় থাকে? মহাদেব সবার উপরে থাকেন, সবার উপরে বিরাজমান। তো সেখানে গৌরী আমাদের মহাদেবের নামে কি করছেন? নিন্দা করছেন। তো গৌরী নন্দা। আচ্ছা, এবার বলি এটা তৈরি কি করে হলো? এই হিমালয় পর্বতটা তৈরি কি করে হলো? অনেক মনে প্রশ্ন আসছে, জানতে ইচ্ছা করছে। দেখো, যদি তোমার এই বিষয়ে ডিটেলসে জানতে চাও, আরো খুঁটিয়ে পড়তে চাও, দেখো চাকরির পরীক্ষায় না প্রচুর খুঁটিয়ে প্রশ্ন দেয়, প্রচুর ডেপথে জানতে চায়। তো এই বিষয়গুলো আমি আমার ক্লাসে ডেপথে বুঝিয়েছি। এবার বলবে ম্যাডাম কোন ক্লাসে? দেখো, আমাদের ইউর স্টাডি অ্যাপে সেখানে রেলের জন্য, এসএসসির জন্য, পুলিশের জন্য, সমস্ত পরীক্ষার জন্য, এসএসসি এমটিএস হোক, সিএইচএসএল হোক, সব পরীক্ষা, যে সব পরীক্ষাগুলো হয়ে থাকে সব পরীক্ষার জন্য প্রিপারেশন দেওয়া হয়। সেখানে এই ক্লাসগুলো একদম বেসিক থেকে তোমাকে হাত ধরে ধরে শিখিয়েছি। তুমি যদি চাও সরকারি চাকরির প্রিপারেশন নিতে বাড়িতে বসে এবং স্বল্প মূল্যে, তাহলে তোমাকে বলবো অবশ্যই তুমি কি করবে? ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করবে। ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করলে ওর মধ্যে আমাদের কোর্স রয়েছে। তুমি যে কোর্সের জন্য তৈরি হতে চাও, সে রেল হোক, এসএসসি হোক, পুলিশ হোক, সে কোর্সে যুক্ত হতে পারো এবং বাড়ি বসে যেভাবে আমি পড়াচ্ছি এবং আরও ডেপথে বিষয়গুলো খুব সুন্দরভাবে জানতে পারবে, বুঝতে পারবে এবং বাড়ি বসে সমস্ত চাকরির জন্য প্রিপারেশন নিয়ে 1 থেকে 1.5 বছরের মধ্যে চাকরি নিয়ে বেরিয়ে যেতে পারবে। তো এই ছিল পুরো বিষয়। যারা যারা যুক্ত হতে চাও দেরি করো না, প্রতি বছর রেল, এসএসসি ব্যাক টু ব্যাক ভ্যাকান্সি দিচ্ছে। তো তুমি যদি এখন থেকে পড়াশোনা না শুরু করো তাহলে কিন্তু পিছিয়ে পড়বে। তো তাড়াতাড়ি রেডি হয়ে চটপট ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করে আমাদের কোর্সে যুক্ত হয়ে এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও আমাদের সাথে। আচ্ছা, অনেকে আছো কি কি কোর্স আছে জানতে চাও, সব দিয়ে দিলাম, একটা স্ক্রিনশট মেরে দেখে নিতে পারো। আচ্ছা, কোর্সের সুবিধা জানতে চাও, এই কোর্স নিলে বাবা কি সুবিধা পাবো, দেখে নাও কি কি সুবিধা তোমার জন্য রয়েছে। আর এই সুযোগ হাতছাড়া করবে না, নাম্বার দিয়ে দিলাম, যোগাযোগ করে নাও। এরপরে চলে আসবো আমরা আরও একটা বিষয়। কি বিষয়? এটা তো কারাকোরাম পর্বতশ্রেণী নিয়ে আলোচনা করলাম। কারাকোরামের নিচে কে ছিল আমরা দেখেছি। এই যে পুরো ট্রান্স হিমালয়, তার 4টে ভাগ। আমার সাথে আরেকবার রিপিট করো, কি কি? কারাকোরাম, লাদাখ, জাস্কার, আর একটা কি বলেছি আমরা? কি বলেছি কমেন্ট সেকশনে জানাও। কারাকোরাম, লাদাখ, জাস্কার। কারাকোরাম সম্বন্ধে আলোচনা করলাম। এবার চলে আসি এর পরের রেঞ্জটা, সেটা হচ্ছে লাদাখ। লাদাখের নাম প্রত্যেকে শুনেছ। এবার লাদাখ যে রেঞ্জটা, তার মধ্যে একটা পর্বত রয়েছে। জানো, সে পর্বতটা তীব্র ঢালযুক্ত একটা পর্বত। তুমি যদি উঠতে চাও উঠতে পারবে না, মানে এত চড়াই ঢাল। তাই এই পর্বতকে বলা হয় বিশ্বের সব থেকে তীব্রতম ঢালযুক্ত একটা পর্বত। তার নাম কি পরীক্ষায় দেয়? তার নাম হচ্ছে রাকাপোশি। পরীক্ষায় প্রচুর দিয়েছে। এই রাকাপোশির যদি জানতে চাও উচ্চতা কত, তাহলে মনে রাখবে 7788। কত? 7788। আর এই যে লাদাখের কথা বলছি না, এটা একটা মরুভূমিতে পরিণত হয়েছে। এবার অনেকে বলবে মরুভূমি? হ্যাঁ, মরুভূমিতে পরিণত হয়েছে। আমরা জানি যেখানে বার্ষিক বৃষ্টিপাত 25 সেন্টিমিটারের কম হয়, সেই জায়গাটাই কিসে পরিণত হয়? মরুস্থলে পরিণত হয়। এটা হচ্ছে একটা সাদা মরুস্থল, বরফের মরুস্থল, যেখানে বৃষ্টিপাত একেবারে হয় না বললেই হয়। ঠিক আছে, তো সব থেকে কম বৃষ্টিপাত কোথায় হয়? এই জায়গাটা। এবার বলবে ম্যাম কেন হয় না বলুন তো, বোঝান তো। দেখো, এই যে মহান হিমালয় পর্বতের কথা বললাম, তার আগে কে রয়েছে? ট্রান্স হিমালয়, যাকে নিয়ে এখন আমি পড়াচ্ছি। এবার এই মহান বড় হিমালয় পর্বত থাকার কারণে মৌসুমি বায়ু এখানে ধাক্কা খাচ্ছে, এখানে বর্ষরে মেঘা মেঘা হয়ে যাচ্ছে, টিপ টিপ বর্ষা পানি হয়ে যাচ্ছে।
মৌসুমী বায়ু এই পর্বতকে পেরিয়ে এদিকে যেতে পারছে না, যার কারণে বৃষ্টিপাত হচ্ছে না। তাই এই জায়গাটা একটা মরুভূমিতে পরিণত হয়েছে। আর এখানেই বিশ্বের সব থেকে ঠান্ডা জায়গা রয়েছে, যার নাম ত্রাস। ত্রাস না দ্রাস, কমেন্ট সেকশনে জানাও। প্রচুর 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 প্রশ্ন চাকরির পরীক্ষায় ব্যাক টু ব্যাক এই জায়গাগুলো থেকে এসেছে। এক একটা প্রশ্ন, এক একটা লাইনে, যে রাকাপুশির কথা বললাম, মরুস্থলের কথা বললাম, সব থেকে ঠান্ডা জায়গার কথা বললাম, সবগুলো পরীক্ষায় কিন্তু চলে আসা প্রশ্ন। আমি এই জায়গাতে তোমাকে আরো ভালো করে দেখানোর চেষ্টা করেছি, একটু তুমি একবার কিন্তু চোখ বুলিয়ে নিতে পারো। এবার কৈলাসের কথা বলছি, মনে আছে কি কি বলেছিলাম? কারাকোরাম, লাদাখ, জাস্কার, কৈলাস, এটা কিন্তু ট্রান্সের মধ্যে পড়ছে। এবার কৈলাস ভদ্রলোক তো তিব্বতে পড়ে গেছে। কৈলাস ভদ্রলোক কোথায় পড়ে গেছে? তিব্বতের আন্ডারে। আর তিব্বতকে কে ঘিরে নিয়েছে? এই যে আমাদের চায়না, যার কাজ কি সবাইকে ঘাপ ঘাপ করে গিলে খেয়ে নিজেকে একটা জায়েন্ট প্রমাণিত করা। ঠিক আছে, যাই হোক, এবার এই তিব্বতটা যেটা চীনের মধ্যে, এই তিব্বতে কে রয়েছে? কৈলাস পর্বত রয়েছে। এবার এটা আমরা কেন পড়বো? দেখো, পরীক্ষায় তো আসবে না আমাদের এখান থেকে, কিন্তু তবুও যে বিষয়গুলো জানতে চাই, যেমন এই যে কৈলাস, এখানে একটা রয়েছে লেক, যাকে বলবো মানসরোবর লেক। এখান থেকে কোন কোন নদীর উৎপত্তি? সিন্ধু নদীর উৎপত্তি, এখান থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি, আর এখান থেকে সতলজ নদীর উৎপত্তি। মানে তিনটে ভারতের মধ্যে বড় বড় নদীর উৎপত্তি এই কৈলাস থেকে। তাহলে কৈলাসের বিষয়গুলো একটু ভালো করে দেখে রাখতে হবে। এই ম্যাপের থ্রু আমি আরো সুন্দর করে তোমাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবার আমাদের কমপ্লিট হয়ে গেল ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয় বিষয়টা আশা করি তুমি বুঝে গেলে। এবার চলে আসবো আমরা মহান হিমালয়ের কাছে। হিমালয়ের চারটে ভাগ, ট্রান্স হিমালয়ের মধ্যে চারটে ভাগ, যেটা পড়লাম কারাকোরাম, লাদাখ, জাস্কার, কৈলাস। এবার চলে আসলাম মহান হিমালয়ের কাছে। নাম দেখেই বুঝতে পারছো বাবা, সে কত বড় মহান হতে পারে। মহান মানে সে বিশাল বড় হয়ে গেছে, বিশাল লম্বা হয়ে গেছে। বলবে ম্যাডাম হরলিক্স খেত? মনে হয় খেত। এবং এই ভদ্রলোক এত লম্বা হয়ে গেছে, যাকে দেখে আমাদের মনে হয় এ তো ভারতের একটা পাঁচিল, পুরো পাঁচিলের মতো দাঁড়িয়ে রয়েছে। আর এইখান থেকেই ভারতের 12 মাসি নদীর সৃষ্টি। মানে প্রচুর নদী এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে বেরোচ্ছে। কেন বেরোচ্ছে জানো? ওই যে বড় বড় পর্বত রয়েছে, যার হাইট প্রায় 6000 মিটার, মানে মিনিমাম, সব পর্বতের 6000 তো মিনিমাম। তো তুমি বলো, সমুদ্রপৃষ্ঠ থেকে তুমি যদি 6000 ফিট উপরে যাও, সেখানে তোমার টেম্পারেচার কীরকম থাকবে? মাইনাসে যাবে। এবার মাইনাসে টেম্পারেচার গেলেই কি হবে? জল বরফে পরিণত হবে। আর বরফ মানে কি? গ্লেশিয়ারে পরিণত হবে, বড় বড় গ্লেশিয়ার, ঠিক আছে, পরিণত হবে। আর সেগুলো গলে 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 কি হবে? নদীর সৃষ্টি হবে। ঠিক আছে, এবার প্রশ্ন হলো, এই মহান হিমালয় পর্বত, মানে এটা তো ট্রান্স হিমালয় হয়ে গেল, এই ট্রান্স হিমালয়ের ধাপ। মহান হিমালয়টা এই যে জম্মু কাশ্মীর, এখান থেকে শুরু হচ্ছে ভারতের ম্যাপে। এই জম্মু কাশ্মীর থেকে, জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া অবধি এর বিস্তার রয়েছে। মূলত তিনটে রাজ্যের কথা যদি বলি, একটা রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড, মানে ভারতের ইউকে, এবং আরেকটা তো দেশ চলে যাচ্ছে নেপাল, আর আরেকটার যদি কথা বলি অরুণাচল প্রদেশ, এবং মাঝে সিকিমও রয়েছে। সিকিমটাকেও আমরা ধরবো, এবং এখানে এখানে আমরা সিকিমটাকেও ধরবো, আর এখানে অরুণাচল প্রদেশ। এই রেঞ্জের মধ্যে দিয়ে বা এই রাজ্যগুলো আর এক দুটো দেশের মধ্যে দিয়ে কি হয়েছে? প্রবাহিত হয়েছে। তাহলে জম্মু কাশ্মীর থেকে জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া অবধি এর কি টেনের বিস্তার রয়েছে। আশা করি বোঝা গেল। এরপরে এই যে উত্তরাখণ্ড কথা বললাম, এই উত্তরাখণ্ডে প্রচুর পর্বত দেখতে পারবো আমরা, নেপালেও প্রচুর পর্বত দেখতে পারবো, সিকিমে কাকে দেখতে পারবো? কাঞ্চনদাকে। কেউ কাঞ্চন মল্লিক ভেবো না, কাঞ্চন মানে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারবো। কাঞ্চনজঙ্ঘাকে কোথায় দেখতে পাও? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো কোথায় আমরা দেখি। দার্জিলিংয়ে খুব টুকুর টুকুর ঘুরতে যাই, সেখানে গিয়ে কাঞ্চনদা উকি মারে, আমরা উকি মেরে দেখি, খুব সুন্দর দৃশ্য। তো সেখানে আমরা কাঞ্চনদাকে দেখতে পাই, মানে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাই। আচ্ছা,
চলো এবার আমরা বলি এই যে মিডিল পোর্শন মানে এই যে নেপালের অংশটার কথা বলছি না, এখানে বিশ্বের নাম্বার 10টা টপ টপ পর্বত শ্রেণীগুলো এখানেই রয়েছে। আর অন্যান্য দেশের পর্বতগুলোকে দেখে বলে আই তোরা কত ছোট, তোরা তো এখনো বড়ই হসনি। হ্যাঁ, আর ওদেরকে দেখে বলে তাড়াতাড়ি বড় হওয়া, নইলে আমাদের সাথে টক করে দিতে পারবি না। যাই হোক, এখানে বিশ্বের মানে মধ্যভাগটায় বা নেপালের এই ভাগটায় বিশ্বের 10টা টপ টপ পর্বতগুলোকে কিন্তু আমরা কি করি দেখতে পাই। এবার এই যে উত্তরাখণ্ড বললাম, উত্তরাখণ্ডের পর্বতগুলোর নাম তো পরীক্ষায় জানতে চায়। উত্তরাখণ্ডে কি কি পর্বত রয়েছে দেখো, বান্দারপুচ, বদ্রীনাথ, নাঙ্গা দেবী, ত্রিশূল, এই পর্বতগুলো রয়েছে। এবার যদি তুমি নেপালে চলে যাও, প্রথমেই দেখবে মাউন্ট এভারেস্ট, অন্নপূর্ণা, ধোলাগিরি, মানসালু, গৌরী শঙ্কর, এই পর্বতগুলো সব পুরো স্টেপ বাই স্টেপ দাঁড়িয়ে রয়েছে এবং একে অপরের থেকে উকি মারছে। সব থেকে হাইট কার বেশি? আমাদের মাউন্ট এভারেস্টের। আচ্ছা, সিকিমে আমরা দেখতে পাই কি আমাদের কাঞ্চনজঙ্ঘাকে, সে কি রয়েছে শটানে দাঁড়িয়ে রয়েছে। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো দেখি ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি। ঠিক আছে, চলো কমেন্ট সেকশনে সবাই জানাবে। এবার কথা হচ্ছে ম্যাম, এই যে মহান হিমালয় পর্বতের, তো আপনি পর্বতের নামগুলো বলে দিলেন, তাহলে এবার একটু বলুন এখানে কি কোনো গ্লেশিয়ার নেই? অবশ্যই আছে, এত হাইটে রয়েছে ভাই, গ্লেশিয়ার থাকবে না সে তো হয় না। তাহলে কি কি গ্লেশিয়ার রয়েছে? আমরা গঙ্গোত্রী, যমুনেত্রী দেখি। তোমরা বলবে ম্যাম এই গঙ্গোত্রী থেকেই তো গঙ্গা নদীর উৎপত্তি, আর এই যমুনেত্রী থেকেই তো যমুনা নদীর উৎপত্তি। আমি বলবো আগে হ্যাঁ, এই গঙ্গোত্রী থেকেই আমরা গঙ্গা মাকে পেয়েছি, এই যমুনেত্রী থেকেই আমরা যমুনা নদীকে পেয়েছি। ঠিক আছে, যেগুলো ভারতের বুঝতেই পারছো যার পাশে প্রচুর মানুষের বসতি গড়ে উঠেছে এবং আমরা এত সুন্দরভাবে জীবনযাপন করছি এই নদীগুলোর পাশে। এবং এই নদীগুলোর থেকে পলি জমা হয়ে আমরা দেখেছি কত সুন্দর এক সমভূমির তৈরি হয়েছে, যে সমভূমিতে এত সুন্দর শস্য শ্যামলা ফলছে। ঠিক আছে, তাহলে এই গঙ্গোত্রীগুলো থেকেই যখন জল বেরোচ্ছে সেগুলো নদীর আকার ধারণ করছে। তাহলে আমাদের মহান হিমালয়ও আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা টুকুর 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 করে কোথায় পৌঁছে যাব? মহান হিমালয়। মহান হিমালয়ে ব্যাপারটা কি হয়েছে একটু যদি তোমাকে বলি, একটু ভালো করে একটু ম্যাপের সহিত দেখো, তাহলে বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, এখানে একটু আগে আমি এঁকেছিলাম। আচ্ছা, এখানে আমি মহান হিমালয়কে বোঝালাম, এত দূর অবধি বিস্তার লাভ করেছে। এবার তোমাকে আমি বললাম এখানে প্রচুর গ্লেশিয়ার রয়েছে। এবার গ্লেশিয়ার থেকে কি হয় দিদি? 12 মাসা নদী বেরোয়, এই নদীগুলো বেরোচ্ছে। এবার নদীগুলো বেরোচ্ছে, খুব ভালো কথা, অতি উত্তম। এবার মহান হিমালয়ের পরে কে রয়েছে? মধ্য হিমালয়। এই নদীগুলো বেরিয়ে এই পর্বতকে কি করেছে? কেটে দিয়েছে। ঠিক এই রকম দেখতে লাগে। কিরকম দেখতে লাগে? ঠিক এই রকম দেখতে লাগে, কাটা 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 দেখতে লাগে। তাহলে এই যে এক একটাকে ভেঙে দিয়েছে, এই এক একটার আবার নাম আছে যেগুলো পরীক্ষায় জানতে চায়। চলো সেই নামগুলো আমরা খুব সুন্দরভাবে বুঝি। সেইগুলো কি কি? এক একটাকে বলা হয় প্রথমটাকে পীরপাঞ্জাল, তারপরেরটাকে ধলাধর, তারপরেরটাকে নাগডিব্বা, তারপরেরটাকে মসুরি, এবং নেপালে যেটা রয়েছে সেটাকে বলা হয় মহাভারত রেঞ্জ, কারণ এর মধ্যেও আবার অনেক পর্বত রয়েছে। তাহলে মধ্য হিমালয়টা পর্বতটার একভাবে যেতে পারেনি, তার কারণ মহান হিমালয় থেকে নদী বয়ে বয়ে এসে কি করছে? মধ্য হিমালয়কে কেটে দিয়েছে, যার ফলে আমরা এক একটা আলাদা আলাদা টুকরো টুকরো রেঞ্জ পাই। পীরপাঞ্জাল, ধলাধর, নাগডিব্বা, মসুরি, মহাভারত। এবার এখানে পাহাড়ের উচ্চতা না তুলনামূলকভাবে কমে আসে, যার ফলে প্রচুর গাছ জন্মায় এখানে, যার ফলে এখানে আমরা দেখতে পারি প্রচুর বৃষ্টি হয়। ওই মহান হিমালয় তো হিমালয় দাঁড়িয়ে রয়েছে, মৌসুমি বায়ুগুলো আসে, এখানে ধাক্কা লাগে, এখানে বৃষ্টি হয়, যার ফলে মধ্য হিমালয় কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। এখানে প্রচুর হিল স্টেশনের তৈরি হয়েছে, এখানে প্রচুর 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 মানুষেরও বাস আমরা দেখতে পাই, এবং মানুষ কিন্তু এখানে ঘুরতে যায়। প্রচুর
ঘাটি আমরা দেখতে পাই। ঘাটি মানে কি, এই যে জায়গাগুলো বললাম না যে এরকম এরকম মাঝখানে ভেঙে গেছে, এখান থেকে নদী চলে গেছে, এবার নদী যখন যায় পলি জমা করে যায়, তো মাঝখানের অংশগুলো ঘাটির নির্মাণ করেছে পলি জমে জমে। আর সেখানে কি হচ্ছে, প্রচুর মানুষ বসবাস করছে, এখানে হিল স্টেশন রয়েছে। আরেকটা কথা বলি, এই যে জায়গাগুলোর কথা বলছি না পলি জমে যায়, এখানে না খুব ভালো একটা চাষ হয় যাকে বলে জাফরান চাষ। আমরা জাফরান শুনেছি সবাই, আমরা বিভিন্ন খাবারে জাফরান দিয়ে কালার চেঞ্জ করে দিই, টেস্ট চেঞ্জ করে দিই। তো এখানে এই নদী যখন বয়ে আসে প্রচুর পলি বালি নিয়ে আসে এবং একটা দারুণ মাটির নির্মাণ করে যাকে বলা হয় কারেবা মিট্টি। এই কারেবা মিট্টিতেই জাফরান ভালো হয়। এই জাফরানকে কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয়েছে। জিআই ট্যাগ মানে কি দিদি? জিআই ট্যাগ মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, মানে ওই জায়গায় জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন করছে যে এই জায়গায় প্রকৃতির ভাবে বা প্রকৃতি তার নিজের কোলে খুব সুন্দরভাবে এই চাষ করছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। আশা করছি বুঝতে পারছো। তাহলে আমাদের মধ্য হিমালয় পর্বত কভার হয়ে গেল। এবার রইল একদম হিমালয়ের নিচের অংশ যাকে বলছি শিবালিক। এই শিবালিকটা জম্মু কাশ্মীর থেকে শুরু হচ্ছে, নেপাল অরুণাচল প্রদেশে যাচ্ছে, এবং বললে অবাক হবে মেয়েরা যে হেয়ার ব্যান্ড পরে না, সেই হেয়ার ব্যান্ডের মতো বেঁকে যাচ্ছে। বেঁকে গিয়ে কোথায় আসছে, মানে ঠিক এরকম হয়ে যাচ্ছে। বেঁকে গিয়ে কোথায় আসছে, এই যে জায়গাগুলো অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মানে ভারতের যে 7 সিস্টার রয়েছে সেই দিকে বাঁক নিচ্ছে। এবং আরও একটা কথা শুনলে অবাক হবে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটাও কিন্তু হিমালয়ের অংশ, যেটা বেশিরভাগটা সমুদ্রের তলায় বে অফ বেঙ্গলে নিমজ্জিত, আর যেটা উপরে রয়েছে সেই জায়গায় মানুষ বসবাস করে। ঠিক আছে, এটা হচ্ছে হিমালয়ের অংশ। যাই হোক, তো এটা শুরু হচ্ছে, শিবালিক শুরু হচ্ছে জম্মু কাশ্মীর থেকে। জম্মুতে এই শিবালিককে বলা হয় জম্বু হিল। নেপালের নামটাকে ঘুরিয়ে দিয়ে বলে চুরিয়া মুড়িয়া। অরুণাচল প্রদেশে বিভিন্ন রকম না উপজাতি বসবাস করে, তারা তাদের নাম অনুসারে বলে ডাফলা, আবর, মিশমি, বিভিন্ন পাহাড়কে বিভিন্ন নামে ডাকে। আর এই যে শিবালিকের রেঞ্জ না, নদী নিজের মতো বেরিয়ে সব পাহাড়গুলোকে কেটে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ঠিক আছে, তো এই ছিল শিবালিকের রেঞ্জ। তুমি যদি এই উত্তরের পর্বতগুলো নিয়ে ক্লাস চাও, কারণ পরীক্ষায় খুব দেয়, উত্তরের পর্বতগুলো নিয়ে যদি ক্লাস চাও, নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ম্যাম উত্তরের পর্বতশ্রেণী নিয়েও ভিডিও নিয়ে আসবেন। তাহলে আমি তোমাকে উত্তরের পর্বতশ্রেণী নিয়ে ভিডিও নিয়ে আসবো এবং তোমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার প্রমিসও করলাম, যাতে এখান থেকে যা প্রশ্ন আসে তা তুমি অনায়াসেই করতে পারো। এবার একটা কথা বলি, এই যে শিবালিক পর্বতশ্রেণী, আমি কি বললাম হিমালয়ের, আমি একটা ফাঁকা স্লাইড নিচ্ছি আর একটু ভারতের এই মানচিত্রটা আঁকছি, যার ফলে তোমার সুবিধা হবে একটু বুঝতে। আচ্ছা, একটু ভারত করে ভালো করে আঁকি। প্রথমে আমি বললাম ট্রান্স হিমালয়, যার মধ্যে কারাকোরাম, লাদাখ, জাস্কার এবং এখানে কি রয়েছে কৈলাস বাবা রয়েছে, এটা ট্রান্স হিমালয়ের অংশ। মহান হিমালয় রেঞ্জটা তো এখান থেকে গিয়ে এত দূর অবধি রয়েছে। আচ্ছা, এরপরে কি মধ্য হিমালয় এরকম ভেঙে 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 রয়েছে, আর শিবালিকটাও মাঝে মাঝে কি হয়েছে ভেঙে গেছে এবং এটা এখানে গিয়ে এই দিকে বাঁক নিয়ে নিচে নেমে এসেছে। আশা করি তুমি বুঝতে পারলে বা তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এবার বলি, এই যে শিবালিকের কথা আমি তোমাকে এক্ষুনি জানালাম বা তোমাকে বোঝালাম, এই জায়গাটা একটু ভালো করে দেখবে। এই মধ্য হিমালয় এবং শিবালিকের মাঝের যে জায়গাটা, পশ্চিমে একে বলা হয় দুন আর পূর্বে একে বলা হয় দ্বার। পূর্বে বা যেমন বলা হয়, নাম শুনেছো হরিদ্বারে ঘুরতে যাব, অনেকে বলে দেরাদুনে ঘুরতে যাব, তো এই মাঝের জায়গাগুলো সবাই ঘুরতে যায়। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য না দেখতে, পাহাড়ও রয়েছে, মাঝখানে একটু সমতল ভূমিও রয়েছে। ঠিক আছে, তো পূর্বে বলা হয় হরিদ্বার আর পশ্চিমে বলা হয় দুন, দেরাদুন, কোটলি দুন এগুলো বলা হয়। তো এই ছিল আমাদের পুরো মহান হিমালয় পর্বত, যেটা পুরো প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে এবং এই চীনের বাজে নজর থেকে আমাদেরকে রক্ষা করছে
পাঁচিলের মতো দাঁড়িয়ে থেকে। ঠিক আছে, এই যে পুরো হিমালয় পর্বত আজকে পড়লাম। এবার তুমি যদি জানতে চাও উত্তরের পুরো পর্বতমালার সম্বন্ধে, জানিও, অবশ্যই আমি ভিডিও করে দেব। তাহলে আজকের ক্লাসের হিমালয় পর্বত নিয়ে A to Z ডিটেলসে বললাম। প্রচুর প্রচুর এখান থেকে প্রশ্ন আসে, প্রত্যেকটা লাইনে প্রশ্ন রয়েছে। যারা এখান থেকে খুব ভালো করে বুঝে প্রশ্ন উত্তর করে নেবে তারা কিন্তু খুব সমস্ত প্রশ্নের উত্তর কভার পাবে বা কমন পাবে। এবার তোমাদেরকে বলি, যারা যারা যুক্ত এখনো হওনি তাদেরকে বলবো ইওর স্টাডি অ্যাপে যুক্ত হয়ে যাও আরো সুন্দরভাবে পড়তে, যাতে চাকরির জীবনে বা চাকরির পথে কোনো রকম চাকরি পাওয়ার ক্ষেত্রে অসুবিধা না হয়। আজকের ক্লাস এখানেই থাকছে, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেককে জয় হিন্দ।